হামজা চৌধুরী আসেন, গোল করেন, বাংলাদেশ ম্যাচে এগিয়েও যায়। তারপরও বাংলাদেশের একটা বদ অভ্যাস আসলে রয়ে যান, হামজা আসার পরও যেই বদ অভ্যাসটা আর বদলায় না। সেখানে হামজার কোনো দোষ নাই, কিন্তু বাংলাদেশের এই শেষে এসে গোল খাওয়া, ম্যাচের লিড হাতছাড়া করা, ড্র করা ম্যাচ হেরে যাওয়া, একই গল্পের রিপিটেশন দেখেই যাচ্ছি আমরা। আপনি বলতে বলতে কোনো একটা জায়গায় ড্র করা ম্যাচ হেরে যাওয়া, মানে কথাটা আপনি যথার্থ বলেছেন, ভুল বললো। সেটা হচ্ছে যে এই ড্রটা বাংলাদেশের কাছে হারের মতোই মনে হওয়ার কথা। না, আমি প্রথমে আপনার মিন করছিলাম হংকং চায়নার এগেইনস্টে ড্র করা ম্যাচ হেরে যাওয়া, মানে আজকেও তো সেটা হলো লিড ক্লাসিক, মানে ক্লাসিক বাংলাদেশের পরিস্থিতি। এটা ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আমার মনে হয় সবাই কম বেশি ব্যাপারে একমত হবেন। এবং এইভাবে করেই আস্তে আস্তে আলোগুলো নিভে আসে। যে আলোটা শুরুর দিকে দেখা যায়, সেই আলোটা একটু পরে গিয়ে নিভেও যায়। বাংলাদেশের এই পরিস্থিতির কারণটা আসলে কি? এই শুধরানোটা কে শুধরাবেন? এটা কোচকে জিজ্ঞাসা করা হয়েছিল হাভিয়ার কাবরেরাকে, যে কেন ভাই শেষে এসে বারবার গোল খায়, এটা কি মেন্টাল ব্যারিয়ার কিনা? তিনি আজকে বলছেন এটা মেন্টাল ব্যারিয়ার না, এটা ট্রেনিং সেশনে 100 বার তারা প্র্যাকটিস করেন শেষের দিকে কিভাবে ডিফেন্ড করতে হবে, নাকি অপোনেন্ট নাকি এমনভাবে শেষের দিকে চাপ দেয় যেখানে অপোনেন্ট জিতে যায়। এবং এই ড্রটা বাংলাদেশের বিপক্ষে নেপালের একটা জয়ের মতোই। আপনি এই গোটা ম্যাচটাকে যদি হিসাব করেন, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকভাবে কাটাছাড়া করতে পারবেন। হাভিয়ার কাবরেরা পর্যন্ত আজকে এই কথা বলেছেন যে তার দল ফার্স্ট হাফে ভালো খেলে নাই। ইউজুয়ালি যেরকম হয় না যে উনি একটু মিলিয়ে টিলিয়ে বলেন যে না তার দল খেলেছে ভালো হয়েছে, কিন্তু ফার্স্ট হাফে বাংলাদেশ আসলে একদমই সুবিধা করতে পারে না। ইনফ্যাক্ট পুরো ম্যাচ যদি আপনি দেখেন, আমি হামজা চৌধুরীর ওই মোমেন্ট অফ ব্রিলিয়ান্স ওই দুইটা ছাড়া এই ম্যাচে কিছুই দেখি না। ইনফ্যাক্ট ফার্স্ট হাফে নেপাল একটা পেনাল্টি পেতে পারতো, যেটা নেপাল কোচ পরে প্রেস কনফারেন্সে দাবি করেছেন যে বাংলাদেশ যে পেনাল্টিটা পেয়েছে ওটা পেনাল্টি হয়নি, কিন্তু ওটা আমার কাছে পেনাল্টি মনে হয়েছে। আবার তারিক কাজী যেই মানে ট্যাকেলটা করেছিলেন, অঞ্জন বিশ্বাস সম্ভবত ছিলেন, সেটা পেনাল্টি হিসেবে তিনি দেখছেন। ওটা সম্ভবত পেনাল্টি ছিল, আমি এখন দেখি নেই, দেখে বলাটা বোধহয় সেই হিসেবে ভালো। নেপাল এই ম্যাচটা জেতাটা ডিজার্ভ করতো বলে আমার কাছে মনে হয়েছে। পুরো 90 মিনিটসের হিসেব যদি আমরা করি, যেটা আপনি বলেছেন ঠিকই বলেছেন, ওই 10 মিনিট সেকেন্ড হাফে শুরুর 5 মিনিট যতটুকু আসলে আপনি ক্লোজ ডাউন করবেন, ততক্ষণই আসলে বাংলাদেশকে এই ম্যাচ আপনি খুঁজে পেয়েছেন। এর বাইরে আপনি এই ম্যাচে বাংলাদেশে কি কোনো মানে প্ল্যান করা কোনো অ্যাটাক আপনি দেখেছেন? কোনো ওইভাবে ধরেন গোল স্কোরিং অপরচুনিটি বাংলাদেশ ক্রিয়েট করতে পেরেছে? পারে নাই। আচ্ছা, বাংলাদেশে যে স্কোয়াড নিয়ে হাভিয়ার কাবরেরা আজকে নেমেছেন, সেই স্কোয়াড নিয়ে কি প্রেস কনফারেন্সে কথা হয়েছে যে কেন এই স্কোয়াড নিয়ে তিনি নামলেন? এই 11 নিয়ে কোনো প্রশ্ন তার কাছে আসে নাই সম্ভবত অনেক কারণে, কিন্তু তিনি যেটা বলেছেন যে তিনি এক্সপেক্ট করেছিলেন নেপাল নাকি লো ব্লকে স্টার্ট করবে, এবং পরে গিয়ে যখন তিনি দেখেছেন যে নেপাল একটা মিড ব্লকে স্টার্ট করেছেন, তখন তার দল প্রোগ্রেস করতে পারে নাই। প্রোগ্রেশন রেট বাংলাদেশের এই ম্যাচে ছিলই না। আপনি ফার্স্ট হাফে প্রচুর পরিমাণ সাইডওয়েজ পাস দেখেছেন, আপনি প্রচুর পরিমাণ ব্যাক পাস দেখেছেন, কিন্তু আলটিমেটলি ফল হচ্ছে ঘোড়ার ডিম। এরপরে গিয়ে সেকেন্ড হাফে আপনি তখনই গোলটা পেলেন, যার সূচনা হয়েছিল আমার ধারণা ফার্স্ট হাফের শেষের 10 মিনিটে, যখন জামাল ভুঁইয়া একটু নিচে নেমে এসে হামজাকে উপরে ওঠার স্বাধীনতাটুকু করে দিচ্ছিলেন। হামজা সেকেন্ড হাফে ওইভাবে শুরু করলেন, এবং সেকেন্ড হাফে তিনি ওই ওপরে থাকলেন বলেই তার গোল দুটো আসলে পাওয়া গেছে। হামজা চৌধুরীকে আমরা যদি ওপরে কমিট করতে না পারি, তাহলে আমরা আসলে নিয়মিত বাংলাদেশ দল নিয়মিত গোল পাওয়াটা তাদের জন্য সব সময় বরাবর চ্যালেঞ্জ হয়ে যাবে বলে আমার মনে হয় এই ম্যাচের পরে এইটা একটা ব্যাপার হিসেবে আমরা দেখতে পারি। আর গোটা ম্যাচে নেপালের অ্যাটাকগুলো দেখেন, নেপালের অ্যাটাকগুলো সবগুলোর ভেতর একটা প্ল্যান ছিল, এবং বাংলাদেশে সেটা ছিল না। ফার্স্ট হাফে ওই যে কোচ যেটা বললেন যে তিনি আসলে মানে তিনি যেটা ভেবেছিলেন তার ঠিক বিপরীতটা ঘটেছে। এর সঙ্গে আপনি যোগ করতে পারেন যে 11টা আপনি চুজ করেছেন, এই 11টা কি আসলে এই ম্যাচে খেলার জন্য প্রপার 11 ছিল কিনা, এইটা একদম গুরুতর প্রশ্ন। আমার ধারণা তিনি ব্যাপারটাকে একটু ঘুরিয়েই বলেছেন যে তিনি 11-এর বদল তিনি বলেছেন যে প্ল্যানটাই হয়তো ভুল হয়েছে বা এরকম কিছু, কিন্তু আমার মনে হয় তিনি 11টাই ভুল করেছিলেন। এক্স্যাক্টলি, এবং 11-এর ভুল হওয়া, প্ল্যানের ভুল হওয়া, তার খেসারত বাংলাদেশ দিয়েছে। ধরেন নিজেদের ভুলেরও খেসারত বাংলাদেশ দিয়েছে এই ম্যাচটা আসলে ড্র করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, লাস্টের আপনি জামাল ভুঁইয়াকে দিয়ে স্টার্ট করিয়েছেন। জামাল ভুঁইয়া শুরু থেকে ম্যাচটা খেলছিলেন, লাস্টের দিকে জামাল ড্রপ ডাউন করলেন, হামজা ওপরের দিকে উঠলেন। ম্যাচের শেষ দিকটা না সামটাইমস মনে হচ্ছিল যে জামালকে আরেকটু আর্লি আসলে চেঞ্জটা করানো যায় কিনা। সেই জায়গাটাতেও কিন্তু নেপালকে আপনি যদি খেয়াল করে থাকেন, ওই লেফট সাইডটা দিয়ে কিন্তু নেপাল শেষের দিকে টানা আসলে তারা ঢুকছিল, এবং বাংলাদেশ যে গোলটা কনসিড করেছে সেটা হচ্ছে ওই সাইডের এই গোল। এবং আমার কাছে মনে হয় আরও কয়েকটা ব্যাপার এই ম্যাচে মানে বলতেই পারেন আপনি, সেটা হচ্ছে এই ম্যাচটা আপনি এসেছিলেন জিততে। আপনি যদি শেষের দিকের গোলটা কনসিড নাও করতেন, 2-1 গোলে ধরেন আপনি ম্যাচে জিতে গেলেন, তাহলেও কি আপনি হামজার ওই 2 গোল ছাড়া এই ম্যাচে কিছু পেতেন? আমার কাছে মনে হয় প্রপারলি আপনার হচ্ছে ওই 2 গোলটা বাদ দিয়ে জয়ের আসলে কোনো আনন্দ থাকতো না। এবং আমি ম্যাচে কোনো ক্রিয়েশন আসলে বাংলাদেশের ফুটবলারদের কাছ থেকে ওই অর্থে দেখলাম না। নেপালের ওই ব্লকটাই ভাঙা সম্ভব ছিল না। এইখানে নেপালের কোচ তিনি আবার এসে বলছেন যে তিনি জানতেন যে বাংলাদেশকে একটা
মিড ব্লক করলে বাংলাদেশ আটকে যাবে এবং বাংলাদেশ ক্রিয়েটিভ হতে পারবে না। সেটাই হয়েছে, বাংলাদেশ সেখানে ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি। মিডফিল্ডে ল্যাক অফ ক্রিয়েটিভিটি বাংলাদেশকে প্রবলভাবে এই ম্যাচটাতে ভুগিয়েছে। ইনফ্যাক্ট এটা হংকং চায়নার সঙ্গেও বাংলাদেশের চেয়ে বেশি চান্সেস ক্রিয়েট করেছে। নেপালের সঙ্গে বরাবর এই ঝামেলাটায় ভুগছে, যেটা আগেই বলছিলাম যে নেপাল যেহেতু খুব ভালো মতো বাংলাদেশকে চেনে, তারা পরিকল্পনা করেই রাখে। তো সেই পরিকল্পনায় হামজা ছিলেন না, হামজাই এই ম্যাচটায় পার্থক্য গড়ে দিচ্ছিলেন। আপনি চিন্তা করুন তো, নেপাল টিমে যদি আজকে একজন হামজা চৌধুরী বা সমিত সোম থাকতেন, তাহলে এই ম্যাচের ফলটা আসলে কী হতো? এই ম্যাচে বাংলাদেশ অনেক আগেই মনে করেন ম্যাচ থেকে আসলে ছিটকে যেত, সেটা বলা যায়। কারণ আমরা যখন আসলে কমেন্ট্রিও করছিলাম, আমরা যে জিনিসটা দেখছিলাম যে হামজার ওই কিছু মুভ পুরো ম্যাচের কিন্তু হচ্ছে আপনি আলাদা করে আইডেন্টিফাই করতে পারবেন। যখন বাংলাদেশ বল পাচ্ছে না, তখন ওই বলটাকে দৌড়ে যেয়ে প্রেস করে বলটা উইন করা, যখন অপোনেন্টের কাছে বল থাকছে তখন হচ্ছে তার কাছ থেকে স্ন্যাচ করে বলটা নিয়ে নেওয়া। এইটা তো আপনি হচ্ছে গিয়ে মাঠে হামজা ছাড়া বাংলাদেশের অন্য তো আরও 10জন ফুটবলার খেলে, তাদের কাছ থেকে কিন্তু সেই জিনিসটা আপনি হচ্ছে পাচ্ছেন না। এবং সঙ্গে দেখেন যোগ করার আসলে কত কিছু আছে। এই ম্যাচটায় যখন বাংলাদেশ খেলতে নামে, বাংলাদেশ জানে যে বাংলাদেশ এমন একটা চাপে পড়েছে, বাংলাদেশকে রেজাল্ট ডেলিভার করতে হবে, হাভিয়ার কাবরেরাকে রেজাল্ট ডেলিভার করতে পারতে হবে। সেই ম্যাচে আপনি যখন পিছিয়ে পড়েন, তার আগ পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ভালো মতোই ছিল, বাংলাদেশ হয়তো ক্রিয়েট করতে পারছিল না, কিন্তু নেপালও সেরকম কোনো ভয় ভীতি দেখাচ্ছিল না। নেপাল গোলটা যখন করলো, এরপরে বাংলাদেশ ভড়কে গেল, বাংলাদেশের আর যা হচ্ছিল তাও তখন আর সেভাবে দেখা যাচ্ছিল না। এই ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে, যে ড্রটা হারের মতো, সেই ড্রটা করে এখন হাভিয়ার কাবরেরা নিজের আত্মবিশ্বাস আসলে কোথায় গিয়ে ঠেকলো। তিনি জানেন যে এরই মধ্যে তিনি সমর্থকদের আস্থা হারিয়ে ফেলেছেন। তারপরে তিনি এই ম্যাচটা জিততে না পারার পরে যখন ইন্ডিয়াকে ফেস করবেন, আমার মনে হয় উনি আরও প্রবল চাপের ভেতরে পড়ে গেছেন অলরেডি। এরই সঙ্গে আপনি দেখেন তিনি এখন যে সব ধারণা করবেন তার সব কিছু তার সেকেন্ড গেস হবে, হওয়াটা খুব স্বাভাবিক। সেই আত্মবিশ্বাসের, তার যে আত্মবিশ্বাসের অভাবটা আসলে মানে যেটা হয়তো দেখে বোঝার কোনো উপায় নাই, কিন্তু যেটা এখন হওয়াটা সময়ের ব্যাপার, সেটার প্রভাব তো আসলে দলে। দেখেন এই জিনিসগুলোই তো হচ্ছে আপনার লার্নিং। আপনি ভেবেছেন নেপাল লো ব্লক করবে, নেপাল করছে মিড ব্লক, আপনি তখন হচ্ছে আপনার স্ট্র্যাটেজিও তো আপনার চেঞ্জ করতে হবে, সেইটা তো আপনার হচ্ছে রেপ্লিকেট করতে হবে। মানে আমরা যে চেঞ্জ করে বলে থাকেন যে সেকেন্ড হাফে শুরুতে সমিত সোমকে নামিয়েছেন, তাহলে তো হচ্ছে আপনার ফার্স্ট হাফে শুরু থেকে যেই 26 মিনিটে নেপাল যে আসলে গোলটা করলো, এরপরেও তো ফার্স্ট হাফেরও তো আপনার 20 মিনিট সময় বাকি ছিল। হ্যাঁ, ওই মোমেন্টে আপনি প্লেয়ার চেঞ্জ না করেও তো আসলে মাঠে স্ট্র্যাটেজি চেঞ্জ করা যায়, খেলার ধরন চেঞ্জ করা যায়। ওই জিনিসটা আসলে হয়তো বা মাঠে আমরা দেখি নেই। আপনি সমিত সোমকে নামিয়েছেন সেকেন্ড হাফের একেবারে কিক অফ থেকে, যেই গোলটা হামজা চৌধুরী করলো সেইটার ফার্স্ট বলের যোগানদাতা কিন্তু সমিত সোম ছিলেন। সমিত সোম থেকে ফয়সাল ফাহিম, এরপর ফয়সাল ফাহিমের ক্রস, জামালের ওই টাচের পর সেখান থেকে হচ্ছে আপনার হামজার গোল। সুতরাং ওই জায়গায় আপনার তো মানে এত যদি হচ্ছে গিয়ে এক প্ল্যানে আপনি স্ট্রিক্ট থাকেন, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যদি আপনি প্ল্যানগুলোকে না একটু শিফট করতে পারেন, তখন তো ধরেন হচ্ছে কোচের ওপর চাপটা বাড়বেই। আমি ধরে নিলাম যে ঠিক আছে, ফার্স্ট হাফে আপনি একটা গোল হজম করেছেন বক্সের বাইরে থেকে, এখন আপনি চেষ্টা করবেন যে না, সেকেন্ড হাফে আপনি দুটো গোল পেয়েছেন, আপনার দলে ইউ হ্যাভ আ লিওনেল মেসি ইন ইউর টিম, তাই না? মানে লিটারেলি লিওনেল মেসি, হামজা চৌধুরী। এরপরে আপনি 2-1 গোলে এগিয়ে গেছেন। তারপরে আপনি কি করছেন? বাংলাদেশ যে 2টা গোলে লিড পেলো, এরপরে বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ কি এরপরে অ্যাটাকে গেছে, মানে অ্যাটাকে থেকে গোল পেয়েছে ওই এক হামজা চৌধুরী, সমিত সোম, এর বাইরে। ইনফ্যাক্ট সমিত সোমের তো এই ম্যাচে আমি জানি না ইনিশিয়াল প্ল্যান কি এই শুরু থেকে স্টার্ট করা ছিল কিনা, আমি তো জানি না, মনে হয় তাকে আরো পরে নামানোর ইনিশিয়াল প্ল্যান ছিল, যেটা পরে বাধ্য হতে হয়েছে। একটা ন্যাশনাল টিমের ফ্রেন্ডলি ম্যাচে যখন আপনার এই রকম চাপ নিতে হয়, তখন ইটস ভেরি ডিফিকাল্ট ফর ইউ। মানে একটা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ যে চাপ নিয়ে এই ম্যাচটা খেললো এবং ফেল করলো, এরকম আমি জানি না অন্য কোনো জায়গায় কোনো ফ্রেন্ডলি ম্যাচে এত চাপ নিয়ে কোনো দলকে খেলতে হয় কিনা। এবং সেইটার রেজাল্টটা আলটিমেটলি আপনার এমন একটা সময় এমনভাবে এলো যখন আপনার নেক্সট ম্যাচটা নিয়ে ওইটার হাই ভোল্টেজ, ওইটার হচ্ছে গিয়ে আপনার ইন্টেন্সিটি থাকবে আরও ওপরে। সুতরাং ওই ম্যাচের আগে আপনি কিন্তু ব্যাকফুটেই পড়ে গেলেন, যে বেশ কিছু ম্যাচের রেজাল্টের কারণে, সেইটা হচ্ছে গিয়ে আপনার প্ল্যানিংয়ের কারণে, ফুটবলারদের ওই শেষ দিকে এসে দায়সারাভাবেই গোল খাওয়াটাকেই আমি এটাকে বলবো। আপনি লাস্ট গোল যেটা আসলে কনসিড করলো, সেখানে 3 জন আপনার ফুটবলার সেই জায়গাটার মধ্যে ছিল, এরপরেও অনন্ত তামাং ওই ফ্লিক করার মতো সে জায়গা এবং অ্যাঙ্গেল বের করেছে, এবং 3 জন থেকেও আপনারা কিন্তু সেই অ্যাঙ্গেলটা ব্লক করতে পারেন নাই। নিয়ার পোস্টে কিছুই নাই, নিয়ার মানে ওখানে কোনো প্রোটেকশন নাই, কোথাও কোনো প্রোটেকশন নাই। ধরেন ঠিক আছে আপনি গোল
হজম করেছেন শেষে গিয়ে, কিন্তু আপনি ক্রিয়েট তো করবেন। বাংলাদেশ এই বছর জুড়ে যেভাবে ক্রিয়েট করেছে, নেপালের সঙ্গে ওই সেপ্টেম্বরের ম্যাচ এই ম্যাচ, কোনোটাতেই বাংলাদেশ আসলে ক্রিয়েশনে মানে একটুও মুনশিয়ানা দেখাতে পারে নাই। এটা বাংলাদেশকে ইন্ডিয়া ম্যাচে আরও প্রবলভাবে চাপে ফেলবে। এত সব মন্দের ভেতরে একটু হামজা চৌধুরীকে নিয়ে, হামজা চৌধুরীর গোলটা নিয়ে কথা বলি। মানে এই ম্যাচের সঙ্গে বাংলাদেশের পারফরমেন্সের সঙ্গে গোল দুটো বড্ড বেমানান এখন আমার কাছে মনে হচ্ছে। মানে ওই রকম ওভারহেড কিকে গোল করা, এরপরে পেনাল্টি থেকে পানেন কাতে গোল করা, এরপরেও যদি দল না জেতে তাহলে দল আসলে কখন কি করলে জিতবে? এইটার অ্যান্সারটা মনে হয় হামজা চৌধুরীর কাছেও আসলে নাই। উনার যা করার উনি তার সবটুকুই তিনি করছেন যতক্ষণ তিনি মাঠে থাকছেন। ইনফ্যাক্ট আমার মনে হয় আজকের ম্যাচে হামজা যদি ওই সময় খানিকটা চোটে না পড়তেন, হামজাকে আপনি তুলেও নিতে পারতেন না। হামজা নিজে থেকেই আসলে মাঠ ছেড়ে যাইতেন না, তিনি হচ্ছে গিয়ে ম্যাচটা এনশিওর করে এরপর হয়তো বা তিনি মাঠ ছাড়তে চাইতেন। এই জিনিসটা আপনি খেয়াল করেন, ওই জায়গায় ওই মোমেন্টে ওই পজিশনটা নেওয়া, ওইখানে ঠিকঠাকভাবে কানেক্ট করা, এবং এখানে শুধু আসলে কিরণ কুমার লিম্বু না, এখানে আপনি যদি অ্যালিসন বেকার, দোনারুমা, থিবো কোর্তোয়াকেও, ম্যানুয়েল নয়ারকেও নিয়ে আসেন, এখানে কিছুই করার নাই ভাই। যেই অ্যাঙ্গেলটা তিনি যেইখানে বলটা প্লেস করেছেন, কিচ্ছু করার নাই। তো এইগুলাই আসলে ওর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি। সমিত সোম নামার পর সমিত সোমকে একটু মনে হয়েছিল তিনিও রোয়েশ হয়ে তিনি আসলে খুব বেশি রিস্ক টেকিং জায়গায় আসলে তিনি ছিলেন না। লম্বা একটা জার্নি করে এসেছেন, আসার পর তিনি একদিনের মাত্র হচ্ছে মাঝখানে টাইম পেয়েছেন। আজকের এই ম্যাচটা তিনি খেললেন। কিউবা মিচেলের ডেবিউটা হয়ে গেল। কিউবা মিচেলকে আমরা ডিফেন্ডিংয়ে দেখলাম, বেশ ভালো একটা ব্লক তার কাছ থেকে আসলে ছিল। সব মিলিয়ে এইগুলাই আসলে এই ম্যাচে বাংলাদেশের ছোটোখাটো পাওয়ার আসলে আমি কিছু মানে হামজার গোল সেইটাই। সৌমিত সোমের ব্যাপারটা আমার আরেকটা জিনিস মনে পড়লো, হংকং চায়নার সঙ্গে যে ম্যাচটা কম্পিটিটিভ ম্যাচ, যে ম্যাচে বাংলাদেশে জিততে হবে, সেই ম্যাচে আমরা দেখলাম যে সৌমিত সোম নামলেন আরও বেশ খানিকটা পরে। আর একটা ফ্রেন্ডলি ম্যাচে আপনি তাকে, ওই সময়ও কিন্তু তিনি ট্রাভেল করে এসেছেন, সোমবার ট্রাভেল করে এসে মঙ্গলবার রাতে পৌঁছেছেন, একদিন প্র্যাকটিস করে সেম রোটেশন। হ্যাঁ, ওই ম্যাচে আপনি নামানোর সাহস পান নাই, কিন্তু এই ম্যাচে আপনাকে নামাতে হয়েছে। আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ চাপ আপনার উপরে আসলে আছে, এবং এই চাপটা মানে আই ফিল স্যাড অ্যাট টাইমস ফর বাংলাদেশ কোচিং ম্যানেজমেন্ট, যে তাদেরকে এইরকম প্রবল চাপ নিয়ে এমন একটা কাজ করতে হচ্ছে যে কাজটা এখন তারা যাই করছেন তাদের সব কিছু তাদের বিপক্ষে যাচ্ছে। আমার মনে হয় এইটা ওই আলোচনাটা উস্কে দেবে যে নাও ইজ টাইম ফর চেঞ্জ, যে সেই আলোচনায় আসলে যাবে কিনা। এখন ইন্ডিয়া ম্যাচের আগে এর কোনো কিছুই বাংলাদেশের জন্য ঠিক হলো না। দেখার বিষয় যে বাংলাদেশ ওই ইন্ডিয়া ম্যাচে গিয়ে কেমন, মানে এই যে ধরেন লাস্ট আগামী 2-3 দিন বাংলাদেশ কিন্তু প্রেশারেই থাকবে, ফুটবলাররাও প্রেশারে থাকবে। ইন্ডিয়া ম্যাচের যে একটা আমেজ ধরেন এতদিন পর্যন্ত ওই নেপাল ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত ফুটবলাররা ফেস করেছেন, এখন কিন্তু সেটা চাপে পরিণত হয়েছে নেপালের এই ম্যাচটার পর। দেখা যাক সেই চাপটা কিভাবে ফুটবলাররা ডিল করতে পারেন। বাকি ফুটবলারদের আসলে ডেলিভার করতে হবে। মানে আপনি যাই ঘটছে আপনি বলছেন ঠিক আছে, কোচের দায়, এই সেই অনেক কিছু। কোচ তো ধরেন খেলে দিতে পারবেন না। ধরেন কোচের দেখেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে হামজা কিন্তু ম্যাচ ঘোরাচ্ছেন। হ্যাঁ, আপনি হামজা হয়তো হতে পারবেন না, সেটা এক হিসেব, কিন্তু আপনি তো হচ্ছে রাকিব, আপনি তো ফাহিম, আপনি তো সোহেল রানা জুনিয়র, আপনি তো সোহেল রানা সিনিয়র, আপনারা তো ন্যাশনাল টিমে এই জায়গায় এসেছেন কিছু না কিছু করেন বলেই। সেই জিনিসটা আসলে কই? সেই জিনিসটা তো দিনের পর দিন ধরেন হচ্ছে গিয়ে দেখতে চাইবে মানুষ। অথবা ইন্ডিভিজুয়াল এররে ম্যাচ হারছেন ধরে নিলাম শেষ, কিন্তু মাঠেও যে কেউ একজন দায়িত্ব নেবেন অ্যাপার্ট ফ্রম দোজ ফুটবলার্স, সেইটা আসলে খুব কমই দেখা যাচ্ছে। এইটা আরও বেশি হতাশার। এই হামজাদের সঙ্গে মানিয়ে নেওয়ার, মনে আছে নিশ্চয়ই ফার্স্ট হাফে একটা জায়গায় হামজা একা একা দৌড়ে প্রেস করতে করতে এটাই বলছিলাম, এবং এখান থেকে গিয়ে তিনি এবং সেখান থেকে থ্রোইংটাও বাংলাদেশ পেয়েছে, আউট অফ নোওয়্যার বাংলাদেশ একটা অ্যাটাক পেয়েছে। তো হামজা যখন এই অ্যাটিটিউড দেখান মাঠে, তখন বাকিরা তার সঙ্গে তাল মেলাতে পারতে হবে। আর যদি তাল মেলাতে কেউ মানে না পারেন, তাহলে তাল মেলাতে যিনি পারেন তাকে রাখতে হবে। মানে এটাই তো বটম লাইন। ট্রু। এই জিনিসটাই আসলে দিন দিন মনে হয় এগুলো পয়েন্ট আসলে হাইলাইটেড হচ্ছে। এটা হচ্ছে যে আমরা একটা যেদিকে যাচ্ছে টক্সিসিটি বাড়ার দিকে আরও বেশি যাচ্ছে। এগুলো একটা মানে ধামাচাপা দেওয়ার বা একটু ধরেন একটু নীরব করার সুযোগ ছিল এই ম্যাচটায় অ্যাটলিস্ট জিতে। রেজাল্টও আসে নাই। পরের ম্যাচ এখন সেটার দিকে আসলে তাকিয়ে থাকার পালা। একটা ভালো খবর যে হামজা এবং জায়ানের ইনজুরিটা অত গুরুতর কিছু নয়, যেমনটা আশঙ্কা হয়তো অনেকে পড়েছিলেন। সেটা টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে যে তারা হয়তো ইন্ডিয়া ম্যাচের আগেই ফিট হয়ে যাবেন। সেটা বাংলাদেশের জন্য আসার খবর। এটুকুই বোধহয় বলার ছিল। হামজা এবং জায়ান নিজের মুখে আসলে কথাও হয়েছে, তারাও যেটা বলছেন যে ইনশাল্লাহ তারা ইন্ডিয়া ম্যাচে, তাদের মুখ থেকেই শোনা, তারা ম্যাচটা আসলে খেলবে। এবং এটাও জরুরি যে বাংলাদেশ টিমের
ড্রেসিং রুমে এই যে আমাদের কথাবার্তারও একটা ইম্প্যাক্ট পড়তে পারে, আমি জানি না, এগুলো যেন না পড়ে, এগুলো শোনারই দরকার এবং সেই জিনিসটাই আসলে চাপটা নিতে হবে, এই জিনিসগুলোকে মাথার থেকে সরিয়ে ফেলে যখন ট্রেনিং হবে, যখন ম্যাচ খেলবে, ওই জিনিসগুলোর ইম্প্যাক্ট যেন আসলে না পড়ে, সেটাই নইলে এইরকম ঘুটঘুটে অন্ধকারে পড়ে থাকতে হবে আমাদের সবাইকে, সেদিন যেন বাংলাদেশে না আসে। অনেক অনেক ধন্যবাদ যারা এই আলোচনা শুনলেন, এবং আপনার আলোচনাটাও আমরা শুনতে চাই, খুব গুরুত্ব সহকারে কমেন্ট সেকশন খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.